আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের গতির ঝড়ের পার্ট 2 শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা পার্ট 1 এর আগে দেখে আসছো। আজকে কিন্তু বেশ কিছু মজার ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। আমরা যদি দেখি এই প্রশ্নটা বুয়েট 1-2 সেশনে আসা একটা প্রশ্ন। আমরা প্রশ্নটা পড়ি। একটি বস্তু প্রথমে 25, দেখো এফটি দিয়ে কি বোঝাচ্ছে? এফটি দিয়ে বোঝানো হচ্ছে ফুট, এটা দিয়ে বোঝানো হচ্ছে বাই আর সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ফুট পার সেকেন্ড স্কয়ার। আমরা যেমন এসআই এককের দূরত্বের একক মিটার লিখতাম আর সময়ের একক সেকেন্ড লিখতাম, তো এটা কি ত্বরণ, ত্বরণের একক। এখানে দূরত্বকে ফুটে লিখছে আর সেকেন্ডকে সেকেন্ডে লিখছে, ঠিক আছে? ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। একটা বস্তু প্রথমে এত ত্বরণে এবং পরে 5 ফুট পার সেকেন্ড স্কয়ার মন্দনে স্থির অবস্থা থেকে 192 ফুট দূরত্ব অতিক্রম করলে গতিপথে তার সর্বোচ্চ গতিবেগ কত ছিল সেটা বের করতে হবে। আচ্ছা, তো তোমরা হয়তো এই ফুট পার সেকেন্ডে অঙ্কগুলা করে আসছো, কি করো নাই, তো তোমাদের জন্য একটু বলে রাখি, তোমাদের এরকম টাইপের ম্যাথ আসলে এগুলাকে মিটারে নেওয়ার দরকার নাই। আমরা এই ফুট পার সেকেন্ড স্কয়ার দিয়ে অঙ্কগুলা করে দেব, ঠিক আছে? দূরত্ব আমরা ফুটে পাবো, মিটারের জায়গায় ফুটে পাবো, ঠিক আছে? তো এখন আমরা একটু বুঝি এখানে আবার কি বলছে, যে একটা বস্তু প্রথমে এত ত্বরণে যায়, এরপরে এত মন্দনে যায়, স্থির অবস্থা থেকে 192 ফুট দূরত্ব অতিক্রম করে। এটা যদি একটু গ্রাফের মাধ্যমে দেখি একটু বেটার হবে। তো এই ধরো ওয়াই অক্ষ দিয়ে আমরা বেগ বুঝাচ্ছি, হ্যাঁ, আর এক্স অক্ষ দিয়ে আমরা ধরো হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব এটা বুঝাচ্ছি, ঠিক আছে, সরণটা। তো এই বস্তুটা আসলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। কোন অবস্থা থেকে? স্থির অবস্থা থেকে। আর এটা কি ত্বরণে। তো গতির যে গ্রাফ রিলেটেড ম্যাথগুলো যখন আমি সলভ করাচ্ছিলাম একাডেমিক ক্লাসে, তখন কিন্তু আমি দেখাচ্ছিলাম যে যখন আমাদের ত্বরণ থাকে তখন আমাদের এই যে সরণ বনাম বেগের গ্রাফটাতে এইরকম ভাবে থাকে, তাই না? অর্থাৎ সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে। আর এইখান থেকে স্টার্ট হওয়া মানে, যে মূল বিন্দু থেকে স্টার্ট হওয়া মানে বোঝায় আদি বেগ শূন্য। অর্থাৎ সময় যখন শূন্য, মানে তোমার টাইম গণনা করা শুরু হচ্ছে মাত্র, তখন আমাদের বেগটা শূন্য, কারণ প্রশ্নে বলে দিচ্ছে স্থির অবস্থা। যদি প্রশ্ন বলতে থাকতো যে না 10 মিটার পার সেকেন্ড থেকে স্টার্ট হচ্ছে, তাহলে অর্থাৎ সময় শুরুতে ওর বেগের একটা মান আছে 10, তাহলে আমরা এইভাবে স্টার্ট করতাম। হ্যাঁ, ত্বরণ হলে এভাবে, সমবেগ হলে এভাবে যেতাম, তাই না? এই জিনিসগুলা কিন্তু এর আগে এক্সপ্লেন করা আছে, হ্যাঁ, এক্সপ্লেনেশন দেওয়া আছে আমাদের যে গতি সংক্রান্ত প্লেলিস্ট আছে সেখানে। তো এখানে কিন্তু এক্সপ্লেনেশনটা আসবে না, ডাইরেক্ট অঙ্ক করা হচ্ছে যে এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, যে স্থির অবস্থা থেকে বেগ বৃদ্ধি পাচ্ছে প্রথম অংশে প্রথমে, এবং পরে এত মন্দনে যে স্থির অবস্থা থেকে 192 ফুট অতিক্রম করে। তো এরপর হয়েছে মন্দন, এরপর হয়েছে মন্দন। মন্দন মানে কি? বেগ হ্রাস পাচ্ছে। বেগ হ্রাস পেতে পেতে এই যে কাহিনীটা, এই যে ত্বরণে এরপর মন্দনে, ওর এই যে অতিক্রান্ত দূরত্বটা, এইটা হচ্ছে 192 ফুট। কত অতিক্রান্ত দূরত্বটা? সেটা হচ্ছে 192 ফুট প্রশ্নে বলা, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে আমি আস্তে আস্তে কিন্তু বেগকে জিরো করে দিচ্ছি, তাই না? আবার নিয়ে আসছি লাস্টে বেগ, এটা মন্দন নির্দেশ করতেছে, আবার এখানে জিরো করে দিচ্ছি। অর্থাৎ এখানে প্রশ্নে মিন করছে গাড়িটা যখন মন্দন হচ্ছে মানে কি বেগ হ্রাস পাচ্ছে। বেগ হ্রাস হয়ে কত হ্রাস হবে? 10 এ আসবে, 5 এ আসবে? প্রশ্ন বলছে ও কিন্তু একটা ডিস্টেন্স কভার করে। কতক্ষণ পর্যন্ত ডিস্টেন্স কভার করবে? যতক্ষণ পর্যন্ত না ও থামে, অর্থাৎ ওর লাস্টে মন্দন হইতে 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 জিরো হবে। এই হইতে যে ওর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এটা 192 ফুট। এখন প্রশ্ন হচ্ছে এই যে ওর গতিপথ, এই গতিপথে তার সর্বোচ্চ গতিবেগ, অর্থাৎ সর্বোচ্চ যে বেগটা সেটা জানতে চাচ্ছে, সেটা কত? এই গ্রাফের দিকে তাকালে আমরা ইজিলি লিখতে পারি যে এই পয়েন্টটা ওর সর্বোচ্চ বেগ, তাই না? এইটা হচ্ছে কি ওর সর্বোচ্চ বেগ। দেখো, স্থির অবস্থা থেকে একটা গাড়ি ত্বরণে গেল প্রথম অংশ, এরপরে মন্দনে আসছে, শেষ। এই কাহিনী হইতে যে ও 192 ফুট অতিক্রম করে তোমার গতিপথের সর্বোচ্চ বেগটা জানতে চাচ্ছে, এইখানে বেগের মানটা কত। আমরা তাহলে এটা কিভাবে সলভ করব? আপাতত আমরা এটাকে একটু সাইডে রাখি, এটা আমাদের অঙ্কের মধ্যে আমরা দিব না। এই অঙ্কগুলো গ্রাফ দিয়েও করা যায়, সরি যেটা, ঠিক আছে? ওকে, তো এখন তাহলে আমরা ফার্স্টে এভাবে চিন্তা করি। তো প্রথম যে অংশটা, এই যে প্রথম অংশটা, আমরা একটু এটা চিন্তা করি এই পার্টটুকু নিয়ে, মানে যখন ত্বরণ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এখানে সলিউশনে উল্লেখ করে দিই যে প্রথমে যখন ত্বরণ ছিল, কি ছিল? ত্বরণ ছিল, এটা আমরা একটু বলে দিই।
অর্থাৎ এই পার্টটাই, যে এখান থেকে শুরু করে এই পার্টটা। হ্যাঁ, এখানেও কিন্তু দেখো ওর একটা অতিক্রান্ত দূরত্ব আছে, ধরো এটা হচ্ছে S1, আর এরপর মন্দনে ওর একটা অতিক্রান্ত দূরত্ব আছে, এটা ধরো S2। বাট তুমি কিন্তু একটু বুঝতেছো, ত্বরণ আর মন্দন মিলে যে অতিক্রান্ত দূরত্বটা, ত্বরণেও একটা দূরত্ব অতিক্রম হয়েছে, মন্দনেও একটা দূরত্ব অতিক্রম হয়েছে, দুইটা মিলে কিন্তু হবে 192। এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, যখন ত্বরণ ছিল তখন দেখো প্রশ্নে বলা হয়েছে যে স্থির অবস্থা থেকে কাহিনী হয়েছে সব। তাহলে আদিবেগ কত? আমরা তাহলে ধরে নিই যে আদিবেগ ইউ যেটা, সেটা হবে হচ্ছে 0 মিটার পার ফুট লিখতে হবে। এখানে কি লিখতে হবে? ফুট পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ডের জায়গায় ফুট পার সেকেন্ড। ওকে, এখন এই ত্বরণ হইতে 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 যে একটা সর্বোচ্চ বেগ হয়েছে, ওইটাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। এইটা আমি জানি না, তো না জানলে আপাতত কিছু করার নাই। শেষ বেগ আমরা জাস্ট ভি লিখলাম, তুমি ভি ইকুয়াল টু এক্স তো লিখতে পারো, আপাতত আমরা ভি লিখলাম। ঠিক আছে, ফুট পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, আর দেওয়া আছে কি, এই যে কত ত্বরণে গেছে, ত্বরণ, এই ত্বরণটা হচ্ছে আমরা জানি এ 25 ফুট সেকেন্ড স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তো তিনটা ডাটা তোমার কাছে আছে, তাহলে তুমি এখান থেকে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবে না? বলো তো, অতিক্রান্ত দূরত্ব এটা কি তুমি বের করতে পারবে না? S1 ইকুয়াল টু হোয়াট? তো আমরা কিন্তু এটা ইজিলি বের করতে পারবো যে S1 ইকুয়াল টু হবে হচ্ছে UT। ঠিক আছে, এটা কি হবে, সরি এখানে তো টি নাই, টি নাই, টি দিয়ে আনতে পারবো না, তাহলে আমরা খুব ইজিলি আনতে পারি যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস, এটা কি ত্বরণ তো, তাই না? মন্দন তো আর না যে মাইনাস আনবো, ত্বরণ। তাহলে ইউ স্কয়ার প্লাস 2a S1। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যেহেতু মন্দন ইউজ করবো, এখানে তাহলে এক কাজ করে দিই, এই জায়গায় এটাকে 1 লিখ, এটা A1, এই আদি বেগ হচ্ছে U1, শেষ বেগ ভি, সমস্যা নাই। ওকে, তাহলে এই হচ্ছে ভি, এটা U1 আর এটা A1। এখন দেখো আমাদের শেষ বেগ এটা ভি স্কয়ার, U1 এর মান কত দেখো তো, যেহেতু স্থির অবস্থা থেকে শুরু হচ্ছে, U1 কিন্তু 0, এটা ভ্যানিশ, লিখলাম না। 2 ইনটু A1 এর মান কত দেখো তো, এই যে 25 আর এই হচ্ছে S1। ওকে, তাহলে আমাকে শুধু S1 এর মান কত বলতে পারবা দেখো তো, 25 দুগুণ কত, 50, এই 50 নিচে এসে ভাগ হয়ে যাবে, তাই না? ভি স্কয়ার বাই 50, এই হচ্ছে আমাদের S1, এই হচ্ছে কি আমাদের S1। ধরো এটাকে আমি লিখলাম 1 নং সমীকরণ। আচ্ছা, এখন হচ্ছে এটা তো প্রথমে ত্বরণ ছিল, সেই হিসাবটা আমি বের করে সরণ বের করলাম। এখন হচ্ছে কি, যখন মন্দন ছিল তখন কার হিসাব বের করি। ঠিক আছে, যখন মন্দন ছিল। ওকে, এখন দেখো মন্দনের যে হিসাবটা, এইখানে আমাদের হিসাবটা এই পার্টটুকু, খালি এই পার্টটুকু। তো এইখানে আমার শুরুতেই বেগ হচ্ছে এই যে এটা সর্বোচ্চ বেগ, প্রথমটা সর্বোচ্চ বেগটা, শেষ বেগটা হবে আমার দ্বিতীয় অংশের শুরুর বেগ। প্রথমটা শেষ বেগটা কি হবে? দ্বিতীয় অংশের শুরুর বেগ, মানে আদি বেগ। তাহলে আমরা কি লিখতে পারি, যখন মন্দন ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই ক্ষেত্রে আদি বেগ যেটা, এটা ডেফিনেটলি হবে ওইটা শেষ বেগ, আর এখানকার শেষ বেগ হচ্ছে আমরা ভি লিখছি, এটা হবে ভি, ফুট পার সেকেন্ড। এখন তোমাকে প্রশ্নে বলে দিছে মন্দনের মানটা কত, এটাকে ধরো আমরা লিখলাম A2, তাই না? আগেরবার A1 ইউজ করলাম। মন্দন হচ্ছে 5 ফুট পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটা হচ্ছে মন্দন। এখানে তো বলেই দিছি মন্দন, তো এখানে মাইনাস দিবা না, জাস্ট 5 ফুট পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আর কিছু জানি আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে ও কতক্ষণ পর্যন্ত রাস্তা অতিক্রম করবে, যতক্ষণ পর্যন্ত না ওর শেষ বেগ 0 হয়, যতক্ষণ পর্যন্ত না শেষ বেগটা কি হয়, 0 হয়। অর্থাৎ আমরা এখানে কি লিখবো বলতো, এই যে মন্দনের যে শেষ বেগটা, এমন তো আর হয় নাই যে 192 ফুট অতিক্রম করে আরো যাচ্ছে। প্রশ্ন এটাই বলছে যে ত্বরণ হইলো, মন্দন হইলো, এই কাহিনী হইতে হইতে 192 অতিক্রম করছে ফুট। তো কতক্ষণ পর্যন্ত অতিক্রম করবে, যতক্ষণ পর্যন্ত না থামে, অর্থাৎ 0 না হয় বেগ। তাহলে আমরা এখানে শেষ বেগ তাহলে কি লিখবো, V2। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখবো, এটা হচ্ছে 0 ফুট পার সেকেন্ড। এই আদি বেগটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটাকে U2 দিয়ে লিখলাম। ঠিক আছে, U2 দিয়ে লিখলাম, বাট এই U2 এর মান হবে প্রথমটা শেষ বেগ, এই যে V, তাই না? জাস্ট আর কি U2 এভাবে লিখলাম। তাই এখানে আমরা কি বের করব, এখন আমরা এখানে অতিক্রান্ত দূরত্বকে একটু বের করব। অতিক্রান্ত দূরত্ব যেটা হচ্ছে S2 ইকুয়াল টু হচ্ছে ওয়াট। তাহলে হচ্ছে আমরা কি ফর্মুলা ইউজ করব, v স্কয়ার u স্কয়ার, যেহেতু মন্দন তার জন্য এখানে -2as, খালি এখানে v জায়গায় কি লিখবো, v2, u এর জায়গায় লিখবো u2, এর জায়গায় লিখবো a2, এটা লিখবো s2। তাহলে এগুলো সব দ্বিতীয় অংশের ঘটনা। এখন আমাদের শেষ বেগ হয়ে গেছে 0, এই যে v2 0, তো এখানে 0। u2 এর মান হচ্ছে প্রথমটা শেষ বেগ, অর্থাৎ v, তাই না? একক লিখতে হবে ফুট পার সেকেন্ড, অর্থাৎ v
-2 এর মানটা বলো, এর মানটা এই যে 5 আর এই হচ্ছে s2। তাহলে এই পাশটাকে আমি খালি এখানে নিয়ে আসি, 5 আর 2 মিলে কত হবে 10, অর্থাৎ 10s2, তাই না? নেগেটিভ এর পাশে আসলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, এই হলো v। তাহলে আমরা s2 কত পাচ্ছি, v/10। কত পাচ্ছি, v/10। সরি v না, v স্কয়ার ছিল, খেয়াল করি নাই। ঠিক আছে, এই v²/10। এই যে u2 এর মান কত ছিল, u2 এর মান ছিল v, তাহলে u2 স্কয়ার মানে v স্কয়ার, তাই না? এটা একটু খেয়াল করি নাই। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। তো এইটা হচ্ছে দেখো প্রথম সমীকরণ s1, প্রথম অংশের অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করে ফেলছি এতটুকু, মন্দনে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছি এতটুকু। আর প্রশ্নের সবথেকে ইম্পর্টেন্ট ক্লু, টোটাল অতিক্রম করতে 192 ফুট, অর্থাৎ যে s1 আর s2 মিলে কত হইতে হবে, 192 হইতে হবে। কি হইতে হবে, 192 হইতে হবে। তাহলে এখন আমরা কি করতে পারি, 1 আর 2 যোগ করি, এটা আমাদের কত হইতে হবে, s1 আর s2 টোটাল অতিক্রান্ত দূরত্ব হইতে হবে 192 ফুট। এখন দেখো s1 এর মান আমরা বের করে ফেলছি, v²/50, v²/50। s2 এর মান হচ্ছে v²/10, এই হচ্ছে 192। তাহলে আমরা এক কাজ করতে পারি, v² কে কমন নিই সুন্দর মতন, তাহলে 1/50 প্লাস এটা কত আসবে, 1/10 ইকুয়াল টু হচ্ছে 192। এই জায়গা লসাগু করে দেখো তো কত আসে, বলো লসাগু করে দেখো কত পাবা। তো লসাগু করলে তুমি এখানে পাবা হচ্ছে 50 আর 10 মিলে 500, তো এখানে পাবা 10 আর এখানে পাবা হচ্ছে 50 মানে 60। ঠিক আছে, তোমরা তোমাদের মতন লসাগু করবা, আমি জাস্ট আমার মতন করলাম। ঠিক আছে, তাহলে v² কত হবে, 500 যে এখানে গুণ হবে 192 ইনটু 500 আর 60 যে এখানে ভাগ হবে, তাই না? তাহলে আমাদের শুধুমাত্র v কি দাঁড়াবে বলো তো, শুধুমাত্র v দাঁড়াবে, এটাকে রুট করে দিতে হবে আবার। এখন এই মানটা একটু ক্যালকুলেটরে দেখো কত আসে, এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাই, আমরা পাবো হচ্ছে √192 ইনটু 500 ডিভাইডেড বাই 60। তাহলে এটা আসে হচ্ছে আমাদের 40, এটা কত আসে আমাদের 40। তাহলে 40 একক কি হবে, ফুট পার সেকেন্ড, একক কি হবে, ফুট পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের এই অঙ্কটা, সর্বোচ্চ বেগটা। এখন তোমরা এখানে কিন্তু আবার একটা কথা বলো না যে ভাইয়া দেখেন আপনার প্রথম অংশের ত্বরণ শেষ হয়ে গেছে, এখানে ত্বরণ শেষ, তাই না? একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর ত্বরণ শেষ, তো আপনি বলছিলেন যে ত্বরণ শেষ হয়ে গেলে বস্তু সমবেগে যায়। এই প্রশ্নে কিন্তু এটা মিন করে নাই, প্রশ্ন বলছে ত্বরণে যে আবার মন্দনে গেছে। হইতে পারে না একটা গাড়ির বেগ বৃদ্ধি পাইতে পাইতে পাইতে, যদি প্রশ্ন বলতো ত্বরণ শেষ এরপর আর কিচ্ছু বলে নাই, হ্যাঁ এই মন্দন কথাটা এগুলো যদি না বলতো তাহলে বস্তু সমবেগে যাইতো। বাট এখানে প্রশ্নে আবার কি বলছে যে না, ত্বরণে যেতে যেতে আবার মন্দনে গেছে। ঠিক আছে, ত্বরণে যেতে যেতে আবার মন্দনে গেছে, তো এখানে একটা অতিক্রান্ত দূরত্ব, এখানে একটা অতিক্রান্ত দূরত্ব, আমরা পার্ট বাই পার্ট এভাবে বের করতে পারি। আর টোটাল যোগফল প্রশ্নে বলে দিছে যে টোটাল ওর অতিক্রান্ত দূরত্ব 192 ফুট। বুঝতে পারছো? কমপ্লেক্স ছিল না। এখন বলতে পারবে হ্যাঁ এটা তো খুব আগের প্রশ্ন, 1-2 সেশন, এখন 25 সাল চলে, 24-25 বছর আগের প্রশ্ন নিয়ে কোনো লাভ আছে? ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন দেখো এই কোশ্চেনটা দেখো, বুয়েট 20-21, যেই বছর আমি বুয়েট ভর্তি পরীক্ষা দিই, আমি ঠিকই নাই, আমি যে বছর বুয়েট পরীক্ষা দিয়ে ঠিকই নাই সেই বছরের প্রশ্ন, 20-21 সালের প্রশ্ন, যে কি একটা কণা স্থির অবস্থা থেকে, দেখো কথাটা বুঝো, স্থির অবস্থা থেকে সরল পথে যাত্রা করে 750 মিটার পথ অতিক্রম করে থেমে যায়। দেখছো কথাগুলো ইম্পর্টেন্ট, স্টার্ট হয়েছে স্থির অবস্থা থেকে আবার থেমেও গেছে, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 750। আচ্ছা মাথায় রাখলাম। এখন বলছে যাত্রা পথের প্রথম অংশ এত সমতরণে আর শেষ অংশ এত সমমন্দনে চললে কোণাটির সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। সেম টু সেম টাইপের কনসেপ্ট, সেই 24 বছর আগে যে টাইপের কোশ্চেন আসছে আমাদের সময়ে সেম টাইপেরই কোশ্চেন আসছিল। ঠিক আছে, এখন উল্টা এই কোশ্চেনের ভাষা কঠিন ছিল, এই প্রশ্নে কিন্তু বলেও না যে শেষ বেগ 0 হবে, এটা বুঝে নিতে হয়েছে যে আচ্ছা মন্দন হইতে 0 হয়ে গেছে। এই তোমাদের যে এই 20 সালের যে কোশ্চেন এখানে স্পষ্ট ভাবে বলে দিচ্ছে থামে, বুঝছো? আবার দেখো যে স্থির অবস্থা, এই যে স্থির অবস্থা থেকে যে যাত্রা স্টার্ট করছে এইটা কত পরে লেখছে কথাটা, প্রথমে লেখছে একটা বস্তু এত ত্বরণে যায়, পরে এত মন্দনে, স্থির অবস্থা থেকে, এই যে স্থির অবস্থা কথাটা কত পরে প্রশ্নে উল্লেখ করছে। বাট 20 সালে যে কোশ্চেন আসছে, 20 সালে দেখো শুরুতেই বলা একটা কোন স্থির অবস্থা থেকে, তার মানে কোনো ডাউটই নাই যে শুরু আর শেষ 0 হবে, খালি কি হবে প্রথম অংশ ত্বরণ এরপরে মন্দন, সর্বোচ্চ ভেলোসিটি বা বেগটা বের করতে হবে। কত সালে আসছে? 20-21 সালের প্রশ্ন। বুঝছো? এই কারণে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হয় অ্যাডমিশন টাইমে।
কখন কোনটা থেকে হুবহু জিনিস মিলে যায়। এখন বললো না যে না ভাইয়া ডাটাও মিলতে হবে। আচ্ছা আগের অঙ্কে তো ফুট সেকেন্ড এগুলো দেওয়া ছিল, এখানে দেখছো মিটার, এটা তো আরো সহজ। ঠিক আছে, তো চলো এটা তাহলে আমরা সলভ করে ফেলি তাড়াতাড়ি। এটা তো এখন তোমরা বুঝতে পারছো কি হিসাবটা হবে সলিউশন। হ্যাঁ দেখো, তোমরা যখন একবার কনসেপ্ট শিখে যাবে এরপর পরের ম্যাথগুলো অনেক ফাস্ট করতে পারো। যে এখানে যেহেতু একটা কোন স্থির অবস্থা থেকে গেছে, তো প্রথম অংশ গেছে কি ত্বরণে, তাই না? এই যে ত্বরণে, তাই না? তো আমরা তাহলে এই সমত্বরণের হিসাবটা আগে করে ফেলি। সমত্বরণের ক্ষেত্রে হ্যাঁ আমরা এই হিসাবটা করে ফেলি যে এখানে তাহলে আমরা কি লিখতে পারি, ওর যাত্রা শুরু করছে আদিবেগ যেটা সেটা স্থির অবস্থা থেকে, অর্থাৎ জিরো, আদিবেগ কি হবে জিরো, e1 কি হবে 0 মিটার পার সেকেন্ড। মিটারই লিখবো কারণ প্রশ্ন মিটার দেওয়া। ওকে ঠিক আছে, এখন ওর কত ত্বরণ আছে দেখো তো, a1 এটা প্রশ্ন দেওয়া 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দেওয়া। এখন আমরা এই যে এখান থেকে কিন্তু গ্রাফ তোমাকে ইমাজিন করে ফেললে বেটার হয়, যে এই যে কোণাটা এই যে যাচ্ছে ত্বরণে এরপর মন্দনে গেছে, প্রশ্ন হচ্ছে যে এটা যাচ্ছে এই যে সর্বোচ্চ বেগটা কত, তাহলে এখানে আমরা তাহলে বেগকে নিয়ে আসবো। সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ বেগকে আমরা ধরো ভি, বা তুমি চাইলে এক্সও লিখতে পারো। আগের অঙ্কে আমি ভি দিয়ে রাখছিলাম, এই অঙ্কে তুমি দরকার এক্স লেখো, কোনো সমস্যা নাই, তাই না? যে তুমি বললা যে ত্বরণ হইতে হইতে ওর বেগটা কত হয়েছে এক্স, তো এই যে ওর একটা কি আছে অতিক্রান্ত দূরত্ব আছে, তাই না? v1x আর s1 এর মানটা কত, তাহলে তুমি এখান থেকে ফার্স্ট লিখতে পারো যে আচ্ছা তাহলে v1 স্কয়ার e1 স্কয়ার প্লাস 2a1 s1, এই যে v স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2as। v1 এর মান কত x, তাহলে x স্কয়ার, e1 এর মান কত 0 এটা বাদ, 2a1 এর মান কত 2, এই হচ্ছে কি s1। তাহলে এখান থেকে আমি আপাতত s1 বের করতে পারি যে x স্কয়ার বাই 4, তাই না? x স্কয়ার বাই 4, তার মানে আমি এই যে ওর এই বেগ হইতে হইতে এটা দিয়ে তো সরণ বুঝাই x অক্ষের, তাই না? এই যে এতটুকু সরণ আমি বের করে ফেলছি। এখন আমি মন্দনের হিসাব করে এখান থেকে s2 বের করব, আর এই টোটাল s1 আর s2 যোগফল প্রশ্নে দেওয়া যে ও 750 মিটার পথ অতিক্রম করে, ঠিক আছে? এইটা কিন্তু প্রশ্নে দেওয়া, ওই কনসেপ্ট থেকে আমরা এটা সলভ করে ফেলবো ইজিলি। তো এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ, তাই না? আমাদের চিত্রটা লাগবে না, তাহলে এখানে আমরা অঙ্ক করবো ঘ্যাট ঘ্যাট করে। এখন হচ্ছে কি করব, যে সমমন্দনের ক্ষেত্রে, সমমন্দনের ক্ষেত্রে হাতের লেখা ইগনোর করো, ঠিক আছে? তো তুমি এখানে ফার্স্ট লিখতে পারো যে এখানে u2 কত আসবে বলো তো, u2 আসবে হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের আদিবেগ কি আসবে, প্রথমটা শেষ বেগ, প্রথমের শেষ বেগ কত, এই যে v1, তাই না? অর্থাৎ x। ওকে, ওই যে গ্রাফ দেখো, চিন্তা করো দ্বিতীয় অংশে আমার শুরুতেই বেগ থাকবে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ মানে v1 যেটা x, এটাই হচ্ছে আমাদের आंसर। ওকে, তো এখানে আমাদের শেষ বেগ হয়ে যাবে 0, প্রশ্ন লিখেই দিয়েছে থামে, কোনো ডাউট নাই। আর প্রশ্নের ত্বরণও দেওয়া, ত্বরণ কত দেওয়া দেখো তো, ত্বরণ না আসলে মন্দন, আসলে এটা কত, এটা যেহেতু আমি এখানে বাংলা কথা লিখি নাই ত্বরণ নাকি মন্দন, মন্দন লিখলে তুমি এখানে লিখতে পারো একটু সংক্ষেপে যেভাবে মন্দন। আবার প্রশ্নে উল্লেখ করে দিছো এখানে, অবশ্য মানে আমি উল্লেখ করে দিছি এটা মন্দনের হিসাব, তাহলে ডাইরেক্ট লিখলেই হবে, ঠিক আছে? সমস্যা নাই, বাংলা এখানে আর লিখতে হবে না, কারণ আমি প্রশ্নে উল্লেখ করে দিছি মন্দনের ক্ষেত্রে। তাহলে a2 এটা কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তিনটা ডাটা আছে, আর কি লাগবে তোমার, তোমার লাগবে হচ্ছে এখন s2। তো তুমি যদি একটু ডাইরেক্ট বের করতে যাও, ডাইরেক্ট লাগবে না, আস্তে আস্তে করো। v2 স্কয়ার কি হবে বলো তো, u2 স্কয়ার মাইনাস 2a2 s2। তো এখানে দেখো v2 এর মান কত 0 বসায় দাও, e2 এর মান কত x, x স্কয়ার মাইনাস a2 এর মান কত 4, 2 * 4 এই হলো s2। তাহলে একটু খেয়াল করে দেখো তো 8s2 ইকুয়াল টু কি লেখা যাবে x স্কয়ার, তাহলে s2 ইকুয়াল টু লেখা যাবে x স্কয়ার বাই 8, ঠিক আছে? ওকে ওকে, তাহলে দেখো s2 ইকুয়াল টু কি x স্কয়ার বাই 8। এখন কত হচ্ছে এই s1 আর s2 এর যোগফল কত হবে তুমি বলো, এই s1 আর s2 এর যোগফল হবে আমাদের প্রশ্নে লেখা 750। তো এইখানে মান বসাই দেবা, তোমার অঙ্ক শেষ। তোমরা এখন বলতে পারো বুয়েটে তো ভাইয়া খুব কম জায়গা দেয়, এই যে এরকম 4-5 লাইনের মতন জায়গা দিবে, তুমি এরকম দাগ কেটে কেটে করবে। আমি তো আর একটু চাপ থেকে চাপাই করলে একটু বেটার হইতো, জাস্ট তোমাদের দেখালাম হয় দাগ কেটে কেটে করে দেবো, অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছো? এই বাকিটুকু তোমাদের কি থাকবে বলো তো, বাকি आंसर তোমাদের SW থাকবে। প্রসেস বুঝতে পারছো কিনা সেটা বলো, আর কনসেপ্ট জানলেই হবে, ঠিক আছে? কঠিন না কিন্তু, জিনিসগুলো কিন্তু কঠিন না, সহজ। ওকে, এখন দেখো আমরা আস্তে আস্তে কিন্তু এই ত্বরণ মন্দনের হিসাব করতে করতে ডিপে যাচ্ছি। এখন একটা দেখো সহজ অঙ্ক, তোমরা এটা পারো, আমার বলা লাগবে না, তোমরা এমনি পারো, বাট এই টাইপের অনেকগুলো অঙ্ক আমরা করব আজকে ক্লাস, পরের ক্লাস, হ্যাঁ, যেন তোমরা আরেকটু ডিপ ম্যাথ গুলা পারো।
আর ওইগুলা পারলে তোমার কাছে এগুলা বাচ্চাদের অঙ্ক হয়ে যাবে। এখানে বলা হচ্ছে একটা বাঘ 20 মিটার দূরে একটা হরিণ দেখতে পায়। এই যেগুলা কি ধরাধরি অঙ্ক না? ধরাধরির অঙ্ক। এখন তোমরা আবার বলো না এটা কেমন ধরাধরি, ঠিক আছে? এত দূরে একটা বাঘ একটা হরিণকে দেখে স্থির অবস্থা থেকে এত ত্বরণে এরপর সাথে দৌড়াইলো, অর্থাৎ বাঘ আছে পেছনে। মেনলি হচ্ছে যে এখানে একটা হরিণ আছে, এখানে একটা বাঘ আছে, বুঝতে পারছো? এই হচ্ছে বাঘ। তো বাঘ হচ্ছে স্থির অবস্থা থেকে এত ত্বরণে, বাঘ হচ্ছে স্থির, ঠিক আছে? ত্বরণ কত বলো তো? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণে দৌড় শুরু করলো। এখন হরিণটি এত সমবেগে সড়কপথে দৌড়াতে থাকলো। এখন হরিণও দৌড়াচ্ছে, অবশ্যই হরিণ বাঘের দিকে আসবে না, তাই না? হরিণটা এতটা অবকা না। হরিণও দৌড় শুরু করলো একই মোমেন্টে, বাট ও সমবেগে যাচ্ছে। ওর বেগটাকে লিখলাম ভি। এটা হচ্ছে কত? 13। এটা হচ্ছে কত? 13 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে যে কতক্ষণে আর কত দূরে বাঘ হরিণকে ধরে ফেলবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমাদেরকে কিছু কথা আগে থেকে বলে থাকি। এই ধরাধরির অঙ্কে কেউ সামনে থাকে, কেউ পেছনে থাকে। এইখানে এই অঙ্কের সব থেকে ইম্পর্টেন্ট একটা ডাটা আছে, সব থেকে ইম্পর্টেন্ট একটা ডাটা। এই ডাটাটা না থাকলে অঙ্কটা একটু মানে একটু হিসাব নিকাশ করে করা লাগে, বাট তোমাদেরকে এই ডাটাটা দিয়ে দেয় 9 10-এ। কোন ডাটাটা? এই দেখো, বাঘ হরিণের থেকে এই যে ওরা কত দূরে থাকে, এই ডাটাটা খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো এটা তো হরিণ, এই যে এই ব্যবধানটা খুব খুব ইম্পর্টেন্ট, 20 মিটার। এই ব্যবধান না থাকলে অঙ্ক করা যায়, আমরা করব। এই ব্যবধানটা না দেওয়া থেকে আমরা অঙ্ক করব, বাট যখন দেখবে এই ব্যবধানটা দেওয়া থাকবে তখন মনে করবা তোমার অঙ্ক চুটকিতে সলভ হয়ে যাবে। আচ্ছা, তো বুঝলা এটা ইম্পর্টেন্ট না? আমি জানি বুঝো নাই, বাট আমার কথা একটু বিশ্বাস করো, এটা একটা ইম্পর্টেন্ট ডাটা। ওকে, এখন যেটা বলতেছি, এরকম ধরাধরির অঙ্কে যে পেছনে থাকে দেখবা নরমালি তার ত্বরণ থাকে। যে পেছনে থাকে নরমালি তার কি থাকে? ত্বরণ থাকে। ত্বরণ থাকলে হয় কি, ও কোনো না কোনো এক সময়কে ধরে ফেলবে। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি না? দেখো ওর বেগ কত? 0 শুরুতে, বাট ওর বেগ কত? 13। মানে ও দৌড় শুরুই করছে 13, মানে 1 সেকেন্ডে 13 মিটার যাবে, 1 সেকেন্ডে 13 মিটার যাবে, 1 সেকেন্ডে 13 মিটার যাবে। আরো শুরু করছে কি, প্রথমে বেগ 0, 1 সেকেন্ড পরে ওর বেগ হয়ে গেছে 3, 2 সেকেন্ড পরে বেগ হয়ে যাবে 6, পরে বেগ বাড়তে থাকবে। বেগ বাড়তে থাকলে ওর কি হবে? বেশি বেশি রাস্তা কভার করবে, ডিসটেন্স কভার করবে। তো ত্বরণ যদি পেছনে থাকে, মানে পেছনে যে থাকবে তার যদি ত্বরণ থাকে, কোনো না কোনো একটা সময় সে সামনের জনকে ধরে ফেলবে, ঠিক আছে? মানে একটু পরে যে কোনো না কোনো একটা সময় যে ধরে ফেলবে। মনে রাখবা, যে পেছনে থাকবে তার যদি ত্বরণ থাকে, সে কোনো না কোনো এক সময় ধরে ফেলবে। আমরা এরকমও দেখব যে পেছনে সমবেগ, সামনে ত্বরণ, এই টাইপের অঙ্ক আমরা করবো, তখন তোমরা বুঝবা অটোমেটিক। আগে এটা দেখো, এখানে আছে বাঘ, এখানে আছে হরিণ। তো প্রশ্ন হচ্ছে কি, বাঘ হরিণকে ধরে ফেলবে কতক্ষণে আর কত দূরে গিয়ে, তাই না? কতক্ষণে আর কত দূরে গিয়ে বাঘটা হরিণকে ধরে ফেলবে। তো আমরা এই টাইপের অঙ্কগুলো এরকম নামকরণ করবা, যে ধরে নিচ্ছে বাঘ আছে এ বিন্দুতে, হরিণ আছে বি বিন্দুতে, আর ধরে ফেলবে সি বিন্দুতে, ঠিক আছে? এটা তোমার জন্য খুব উপকার হবে। তো কাহিনীটা হচ্ছে এরকম, দেখো এটা বাঘ, এটা হরিণ। এই যে ধরো কেউ গুলি ছুড়লো, মানে দুজন রেস শুরু করলো, হ্যাঁ, এই হবে কাহিনীটা, বুঝতে পারছো? এই হবে, ও যাবে সমবেগে, আর অনেক স্পিড আসবে। হ্যাঁ, এই যে সমবেগে যাবে আর অনেক স্পিডে এসে ধরে ফেলবে। তো কি বুঝাচ্ছি আমি? হাত দিয়ে আসলে বুঝাচ্ছি, দেখো যখন থেকে ওরা দৌড় শুরু করছে, ধরো টাইম গণনা করা শুরু হলো না, ধরো এই যে ধরে ফেলতে টাইম লাগছে 5 সেকেন্ড, কথার কথা। তো হরিণ 5 সেকেন্ডে এখানে আসছে, আর বাঘ 5 সেকেন্ডে দেখো পেছনে 20 মিটার কভার করে পরে সামনে আসছে, বুঝো? তাহলে বাঘ কি বেশি অতিক্রম করতেছে না? কারণ বাঘ এখান থেকে সেই এইখানে যে হরিণকে ধরতেছে, আর হরিণ এখান থেকে এখানে গেছে, বা দুজনেরই সময় লাগছে 5 সেকেন্ড, অর্থাৎ দুজনেরই কিন্তু একই সময় লাগবে, বাট অতিক্রান্ত দূরত্ব ভিন্ন ভিন্ন। যে পেছনে থাকবে তাকে বেশি অতিক্রম করতে হবে না, স্বাভাবিক, তাই না? কামব্যাক, বাঘ কামব্যাক দেখিছে হরিণ ধরে। ওকে, তাহলে আমরা অঙ্কটা এভাবে শুরু করব, যে ধরি বাঘ সি বিন্দুতে, আমরা একটা পয়েন্ট উল্লেখ করে দিচ্ছি যে ওই জায়গা বাঘ হরিণকে ধরে ফেলবে। সি বিন্দুতে টি সময় পর হরিণকে ধরবে, ঠিক আছে? এই কথাটা আমরা এখানে বলে দিলাম। তো এখন আমরা আলাদা আলাদা ভাবে হিসাব করবো, অর্থাৎ বাঘ কতটুকু অতিক্রম করলো, হরিণ কতটুকু অতিক্রম করলো, ঠিক আছে? তো আমরা এখন আলাদা আলাদা হিসাব করব, যে বাঘের জন্য বলো বাঘ কতটুকু রাস্তা অতিক্রম করলো। তো বাঘের আদিবেগ কত বলো তো? বাঘ কিন্তু ত্বরণে যাচ্ছে,
আদিবেগ, দেখো বাঘের আদিবেগ এটা হচ্ছে 0। তারপর তুমি বাঘের ত্বরণ জানো a, কত দেওয়া বলো তো? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কথা হচ্ছে সময়। সময় সময় তুমি লিখছো t, মানে এক্সাক্ট মান তো জানো না, জাস্ট t লিখছো, চলবে, সমস্যা নাই। তাহলে বলো তো এই অতিক্রান্ত দূরত্ব কার? বাঘের অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, ধরো s1, অর্থাৎ বাঘ কোথায় ছিল? a তে, এখন কোথায় গেছে? c তে, অর্থাৎ ac কি বের করতেছো? টোটাল ac, এটাকে আমরা লিখবো ac, ঠিক আছে? এই কষ্ট হচ্ছে ওয়াট, এটা মানটা আমরা জানি না, তাহলে আমরা সূত্র দিয়ে প্রয়োগ করব, যেহেতু সময়ের ব্যাপার আছে এখানে, তাহলে আমরা লিখবো s1 ইকুয়াল টু কি হবে? ut প্লাস হাফ a t স্কয়ার। তো s1 মানে কি? ac, u এর মান কত? 0, তার মানে এই ডাটাটা বাদ, তাহলে এই হলো হাফ, এর মান কত? 3, আর এই হলো t স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি ac ইকুয়াল টু 3t স্কয়ার বাই 2। এটুকুই বের করবা, আর কিছু বের করবা না। এরকম বিন্দু দিয়ে অঙ্ক করবা, জাস্ট বাঘের অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ a থেকে c, ac বের করবা, আর কিছু বের করবা না। ওকে, এরপর তুমি কি বের করবা? এরপর হরিণের জন্য, হরিণের জন্য দেখো হরিণ কিভাবে আসছে? সমবেগে আসছে, সমবেগ। হরিণের যে সমবেগটা, এটা কত দেওয়া ছিল প্রশ্নে? প্রশ্ন দেওয়া 13, প্রশ্নে কত দেওয়া? 13। আর সময়, ওর কত সময় আমরা তো হিসাব রাখছি যে ওরা একই সময় থেকে দৌড় শুরু করছে, বাঘের যত সময় লাগছে হরিণেরও কি এত সময় তো লাগবে, ওরও সময় t। আচ্ছা, এখন কথা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব যেটা হচ্ছে s2, অতিক্রান্ত দূরত্ব কি? s2। হরিণ কোথায় ছিল? b তে, ধরা খেয়েছে কোথায়? c তে, অর্থাৎ জাস্ট bc, জাস্ট হচ্ছে কি? bc। এই bc এর মানটা হচ্ছে আমরা বের করব। এখন সমবেগের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব কোন ফর্মুলায় বের করি বলতো? s2 কি ইউজ করব? জাস্ট vt, সমবেগের জন্য s vt। এখন s2 মান হচ্ছে এই হলো bc, তো bc কি ইউজ করব? vt, v মান 13, t মান t, 13t, ঠিক আছে? এখানে সুতরাং দেই। আচ্ছা, এখন দেখো তুমি কি জানো? দেখো তুমি টোটাল এসি এর মান জানো, তুমি টোটাল বিসি এর মান জানো। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞাসা করি যে এসি থেকে বিসি তুমি যদি কাট করো কি পাবা? এবি পাবা না কি? টোটাল এসি থেকে বিসি তুমি যদি কাট করো কি পাবা? এবি। এইটা হচ্ছে তোমার এই যে মধ্যবর্তী, মানে বাঘ হরিণকে যখন দেখছিল তখন ওদের যে দূরত্ব ছিল সেটা, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট ডাটা। এইটা দেওয়া থাকলে আমাদের অঙ্কগুলো খুব সহজে মিলে যায়, যেমন এই অঙ্কটা খুব সহজে মিলে যাবে, বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখতে পারি এখন? এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে বাঘের অতিক্রান্ত দূরত্ব এসি, হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বিসি। এই পার্থক্যটা কি হবে? পার্থক্যটা যে বাঘ হরিণের থেকে কত দূরে ছিল? 20। বাঘ এক্সট্রা গেছে না 20, এই যেটা বাঘের দূরত্ব থেকে হরিণের দূরত্ব বিয়োগ মানে এক্সট্রা 20। যদি আবার কনফিউশন থাকে আবার দেখো, এই টোটালটা হচ্ছে এসি, এই টোটালটা হচ্ছে বিসি। বাঘের অতিক্রান্ত দূরত্ব, হরিণের অতিক্রান্ত দূরত্ব কাট করলে কি পাবা? শুরুতে যেই দূরত্ব ছিল 20 মিটার, বুঝে গেছে? তো এখন দেখো এসির মান বসাও, এসি হচ্ছে 3/2t স্কয়ার, অর্থাৎ 3t স্কয়ার বাই 2 মাইনাস বিসির মানটা বসাও 13t, এটা কত? 13t কষ্ট হচ্ছে 20। 2 দিয়ে যদি গুণ করে দিই আমরা, যেন ভগ্নাংশটা চলে যায়, 2 দিয়ে গুণ করলে সবাইকে 2 দিয়ে গুণ করতে হবে, তো 2 দিয়ে গুণ করলে এটা হবে 3t স্কয়ার, 2 কাটা, 2 দিয়ে গুণ করলে এটা হবে 26t, আর এটা হয়ে যাবে কত? 4t। এটা কত হয়ে যাবে? 4t। সব দেখো, এটা t এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। কেমন হয়ে গেছে? t এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তো তোমরা যারা দ্বিঘাত সমীকরণ চেনো না তাদের জন্য একটা আলোচনা করতে হবে যে আমাদের দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়। আমাদের দ্বিঘাত সমীকরণ দেখতে হয় এমন, ax স্কয়ার প্লাস bx প্লাস c। হ্যাঁ, x হচ্ছে চলক যার মান আমরা বের করতে চাচ্ছি, abc হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণকে লিখে রাখি। এখন এই দ্বিঘাত সমীকরণের সমাধান তুমি মিডল টার্মের মাধ্যমে করতে পারো, এছাড়া সূত্রের মাধ্যমে বের করতে পারো, যে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। একটু হলেও তোমাদের চেনা উচিত বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ। যারা তোমরা 2024-এ 9-এ ছিলা তারা এই চ্যাপ্টারে এগুলা দেখে আসছো। এখন এই পার্টটাকে বলা হয় নিশ্চয়ক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিশ্চয়ক।
এটার উপর নির্ভর করে আমাদের এইখানে যে অ্যান্সারগুলো আসবে সেই অ্যান্সারের প্রকৃতি, অর্থাৎ বাস্তব পাবো না কাল্পনিক পাবো, মূলগুলা সমান পাবো নাকি মূলগুলা অসমান পাবো, এটা ডিপেন্ড করে। তো বাস্তব মানের জন্য এটা মনে রাখো, তোমাদের আপাতত বাস্তব রাখতে হবে। তোমাদের জন্য বি স্কয়ার মাইনাস 4ac এর মান গ্রেটার অর ইকুয়াল 0 হয়, 0 সমান অথবা 0 থেকে যেন বড় হয়, ঠিক আছে? ওকে, এটা হলে কি হয়, তাহলে হচ্ছে আমাদের মূল দ্বয় বাস্তব আসে, ঠিক আছে? তোমাদের জন্য বাস্তব, কারণ 10 পর্যন্ত তো এসএসসি পরে যে কাল্পনিকের বিষয়গুলো আসবে, এটা লেস দেন 0 হলে কাল্পনিক, বাট 0 হলে মূল দুটো সমান বাট বাস্তব, আর 0 থেকে বড় হলে তো অসমান বাট বাস্তবই। ওকে, তো যাই হোক, তো তোমরা কি করবা, তোমাদের ওই সমীকরণে ফেলতে হবে না, তোমরা একটা ক্যালকুলেটরে সলভ করবা, ঠিক আছে? কিভাবে একটু ওইভাবে সাজিয়ে নেবে, যে 3t স্কয়ার মাইনাস 26t, এটার পাশে আসলে মাইনাস 40 ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি t এর মান ক্যালকুলেটরে বের করে নিবা, তাহলেই হবে। তো ক্যালকুলেটরে কিভাবে বের করবা বলো তো? ক্যালকুলেটরে তোমাকে যেতে হবে মোডে যে তোমাকে ইকুয়েশনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের এটা পলিনোমিয়াল, তো এই যে 3 নাম্বারটা যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, ওই যে ওই ফরম্যাটটা, এটা হচ্ছে 3 নাম্বার, এখানে যেতে হবে। তো এখানে a মানে প্রথমে যে x স্কয়ারের যে সহগটা, এখানে x স্কয়ার মানে t স্কয়ারের সহগটা 3, এরপরে t এর সহগ এখানে চিহ্ন সহ দিতে হবে -26, এরপরে ধ্রুবক -40। তো একটা আসতেছে 10, t এর একটা মান আসতেছে 10, আর একটা মান আসবে, বাট এটা আসবে হচ্ছে নেগেটিভ। দেখো, দুইটা অ্যান্সার আসার কথা, আমাদের দুইটা অ্যান্সার আসছে, বাট বলো সময় কখনো নেগেটিভ হইতে পারে? সময় কখনো নেগেটিভ হইতে পারে? হইতে পারে না। কখনো হইতে পারে যে -5 সেকেন্ড পরে, এরকম হইতে পারে? হয় না। সময় যেহেতু ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, মানে ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের টি এর একটা মান এখানে আসবে, ঠিক আছে? এখানে লিখে দিবা যে সময় ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এই কথাটা কি করবা বলে দিবা, তাহলে আমাদের একটা অ্যান্সার যে সুতরাং 10 সেকেন্ড পর বাঘ হরিণকে ধরবে। আর দেখো, বাস্তবে তো যদি আমাদের একটা অ্যান্সার বের করতে হবে দূরত্বটা, তাও একটু বলে রাখি আগে থেকে, বাস্তবে তো এমন হবে বাঘ হরিণকে কয়বার ধরবে? একবারই তো ধরবে, না কেমন হবে বাঘ হরিণকে একবার ধরলো, হরিণের ঘাড় মটকালো, এরপর হরিণটা আবার দৌড় দিচ্ছে, এরপর যে আবার বাঘ ধরলো। আমাদের এরকম না, আমরা এখানে ধরে নিচ্ছি যে বাঘ হরিণকে ধরতে মানে ধরে ফেলছে, আর কিছু হবে না, হরিণের সবকিছু শেষ। বাস্তবে তো একবারই ধরবে, তাই না? এই জন্য সময়ের মান একটাই আসবে, যদিও আমাদের দ্বিঘাত সমীকরণ জেনারেট হয়েছে, বাট টির মান একটাই আসছে, মানে গ্রহণযোগ্য মান একটা আসছে। দুইটা মান আসছে, বাট গ্রহণযোগ্য মান একটা, আর একটা মান অগ্রহণযোগ্য আসছে, কারণ সময় কখনো নেগেটিভ হয় না। তো প্রশ্ন এখানে কিন্তু আরেকটা আছে যে বাঘ কতক্ষণে আর কত দূরে হরিণকে ধরবে। তো তুমি তাহলে এভাবে বলতে পারো যে বাঘ, মানে অ্যান্সার তাহলে কি, যে এসিও অ্যান্সার হতে পারে, বিসিও অ্যান্সার হতে পারে, অর্থাৎ বলতে পারো যে বাঘের থেকে, মানে বাঘ শুরু থেকে এত দূরে গিয়ে হরিণকে ধরবে, অথবা বলতে পারো যে হরিণ থেকে এত দূরে গিয়ে বাঘ ধরবে। কি বলতে চাচ্ছি, তুমি হয় এসির মান বা বিসির মান যে কোনো একটা মান বের করো। ধরো আমি এসির মান বের করতে যাচ্ছি, দেখো এসি সমীকরণে যদি বসে দিই 3t স্কয়ার, টি মান কত 10/2, এটা একটা ভ্যালু আসবে না? আমি যদি একটু শর্টকাটে ডাইরেক্ট বের করে নিই, এটা হচ্ছে 150 মিটার। এই যে এসি বের করলাম না, তাহলে এটা আমার অ্যান্সার। যে কিভাবে 150 আসছে, তো তাহলে আমি বলবো যে বাঘ তার অবস্থান থেকে 150 মিটার দূরে গিয়ে হরিণকে ধরে ফেলবে। তুমি চাইলে বিসি দিয়েও বলতে পারতো যে বিসি বের করলা, তাহলে অ্যান্সার তোমার যা আসবে, তাহলে তুমি বলবা যে হরিণের থেকে এত দূরে গিয়ে বাঘ হরিণকে ধরে ফেলবে। তো নরমালি বাঘ থেকে আমরা বলতে থাকি অ্যান্সার, ঠিক আছে? তো কি অ্যান্সারটা তাহলে কি হবে, যে বাঘ তার অবস্থান থেকে 150 মিটার যদি দৌড়ায় যায়, তাহলে হচ্ছে হরিণকে ধরে ফেলবে। আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝছো। ম্যাথটা কিন্তু সহজ ছিল, আমরা আস্তে আস্তে এর আরো ডিপ ম্যাথগুলা করা শুরু করব। ওকে, তো এখন দেখো আমরা গাণিতিক সমস্যা 8 করব। তো এই প্রশ্নটা তুমি যদি দেখো, এখানে স্থির অবস্থা থেকে একটা বাসকে এত ত্বরণে চলতে দেখে বাসটি ধরার উদ্দেশ্যে একজন লোক বাসের পেছনে কিছু দূর থেকে, বাসের থেকে কিছু দূর থেকে, বাট কত দূর এই কথাটা বলা নেই। যেমন আগের অঙ্কে হরিণকে বাঘ একটা নির্দিষ্ট দূর থেকে দেখছে আগে,
ওই ডিস্টেন্সটা দেওয়া ছিল দেখে আমরা খুব ইজিলি ফাইনালি এই যে এই সমীকরণটা লিখতে পারছিলাম। আর এইখানে তোমাকে এটা বলা নাই। ওকে, ঠিক আছে, না বলুক, দেখা যাক। কিছু দূর থেকে এত সমবেগে দৌড়াতে আরম্ভ করলো, কথাটা বুঝো, এত সমবেগে দৌড়াতে আরম্ভ করলো। এখন বাসটি থেকে লোকটি সর্বোচ্চ কত দূরে থাকলে বাস ধরতে পারবে? বুয়েট 17-18 কোয়েশ্চেনটা। তাহলে আমরা একটু বুঝি। একটা বাসকে দেখে একটা লোক দৌড়ানো শুরু করলো, বাস যাচ্ছে ত্বরণে, বাস কি হয়ে যাচ্ছে? ত্বরণে। তার মানে এবার সামনে যে সে ত্বরণে আছে। তাহলে আমরা যদি চিত্র আঁকি, এই ধরো এইখানে আসলে বাস, এই বাস যাচ্ছে ত্বরণে স্থির অবস্থা থেকে, মানে প্রথমে বাস স্থির, মানে ধরেন যখন বাস দেখছি আর দৌড়ানো শুরু করব, যে মুহূর্তে আমি দৌড় শুরু করছি তখন বাস স্থির থেকে ত্বরণে যাওয়া শুরু করছে, ঠিক আছে? তো বাস প্রথমে স্থির 0 মিটার পার সেকেন্ড, বাট ত্বরণে গতিশীল হবে। ত্বরণ কত? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার সামনের জন্য ত্বরণ আছে। ওকে, এখন এটাকে ধরার জন্য একজন লোক বাসের পেছনে কিছু দূর থেকে, এই পয়েন্টটা চিন্তা করলাম, এখানে ধরো আমি আছি, এত বেগে দৌড় শুরু করছি, এটা সমবেগ। এটা কেমন বেগ? সমবেগ, 12 মিটার পার সেকেন্ড। এখন দেখো বাসের কিন্তু ত্বরণ মানে কি? আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাবে। ধরো এখন শুরুতেই বেগ হয়ে যাবে 1 সেকেন্ড, পরে বেগ হয়ে যাবে 3, 2 সেকেন্ড পরে হয়ে যাবে 6, বেগ বৃদ্ধি পাবে। এরপরে বেগ হয়ে যাবে 9, এরপর হয়ে যাবে 12, 15, বেগ কিন্তু বাড়তে থাকবে। আর আমার বেগ মাত্র 12। যদি সামহাও কখনো এমন হয়ে যায় বাসের বেগ 12 ক্রস করে ফেলছে, কথাটা বুঝো, আমার ধরার আগে, আমি বাসকে ধরে ফেলার আগে বাসের বেগ 12 ক্রস করে ফেলছে, বেগ তো প্রতিনিয়ত বাড়বে। 12 ক্রস করে ফেলছে মানে কি? ধরো 12 পর এখন কত যাবে? 15, এরপর 18। আচ্ছা, বাকিগুলো না বাড়ুক, ধরে নাও বাড়তেছে না, 15 যদি হয়ে যায়, আর আমার বেগ কত? ধরো আমি বাসের থেকে সামান্য পিছনে, এটা বাস আর আমি সামান্য পিছনে, আমার বেগ 12, বাসের বেগ 15, জীবনেও ধরতে পারবো না, জীবনেও ধরতে পারবো না। তার মানে ধরে ফেলার জন্য শর্ত হচ্ছে বাসের বেগ যেন আমার বেগ থেকে বেশি না হয়, যেন আমি পেছনে, তাই না? কারণ আমি তো যাবো সমবেগে, বাস তো যাবে ত্বরণে, মানে বেগ বাড়তে থাকবে, মানে কন্টিনিউয়াসলি ডিস্টেন্স বড় হবে। আচ্ছা, তাও আমাদের এই অঙ্কটা হচ্ছে যে না, তুমি বাস ধরবা। এখন কথা হচ্ছে এইটাই, তোমার সর্বোচ্চ কত দূরে থাকতে হবে। এই যে তুমি বাসের থেকে কত দূরে থাকলে, এই ডিসটেন্সটা আগের ম্যাথে দেওয়া ছিল, এখানে দেওয়া নাই। সর্বোচ্চ কত দূরে থাকলে তুমি বাসটা ধরতে পারবা। আমরা পজিটিভ চিন্তা করবো, হ্যাঁ, আমরা ধরবো যে না আমরা বাসকে ধরছি, নেগেটিভ না, কোনো খারাপ চিন্তা করবো না যে না বাস মিস হয়ে গেছে। দেখো ডাটা দেখো, বুঝতে পারছো যে একটা বাস ত্বরণে যাত্রা শুরু করবে স্থির অবস্থা থেকে, তুমি পেছনে সমবেগ থেকে দৌড়াবা, তোমার বেগ দেওয়া। এখন কথা হচ্ছে যে কত দূরে থাকলে, তুমি বাস থেকে সর্বোচ্চ কত দূরে থাকলে বাসটা ধরতে পারবা, কোনো না কোনো একটা সময় বাসটা ধরতে পারবা, ঠিক আছে? তা আমি ধরলাম যে আচ্ছা, ধরো আমি আছি এ পয়েন্টে, বাস আছে বি পয়েন্টে, ধরে ফেলা হয়েছে সি পয়েন্টে। আমি আরেকটু বলি, এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? ধরো আমি বাসের থেকে 1 হাত দূরে আছি, বাস স্টার্ট হয়েছে, আমি সাথে সাথে বাস ধরে ফেললাম, আমার জন্য সহজ। ওকে, এবার ধরো বাসের থেকে আমি আরেকটু দূরে আসছি, 2 হাত দূরে আসছি, বাস স্টার্ট হয়েছে, আমি আরো তাড়াতাড়ি গেলাম, বাস ধরে ফেললাম। এবার ধরো আমি বাসের থেকে ধরো হচ্ছে কয়েক হাত দূরে আসছি, তাহলে এখন একটু রিস্ক যে এখন আমি বাস ধরতে পারবো কি পারবো না। ধরো যে তাও আমি দৌড়া দৌড়া বাসটা ধরে ফেললাম কোনো মতে। এখন এটাই প্রশ্ন, তুমি সর্বোচ্চ কত দূরে থাকলে বাস ধরতে পারবা? তোমাদেরকে মাত্র দেখালাম না যে যেহেতু সামনে যে আছে তার আছে ত্বরণ, সামনে যে আছে তার আছে ত্বরণ, পেছনের জন্য ত্বরণ থাকলে টেনশন হইতো না, কোনো না কোনো একটা সময় ধরে ফেলবেই, কারণ বেগ বাড়তে থাকবে বাড়তে থাকবে। বাট এবার ত্বরণটা সামনে, এর জন্য রিস্ক, তুমি নাও ধরতে পারো, কারণ সামনের জনের বেগ তোমার বেগের থেকে যদি বেশি হয়ে যায় কোনো একটা সময়, সামনের জনের যে ত্বরণ আছে তার বেগ তোমার বেগের থেকে কোনো একটা সময় যদি বেশি হয়ে যায়, তুমি জীবনেও ধরতে পারবা না। আর প্রশ্ন হচ্ছে এটাই, তুমি সর্বোচ্চ কত দূরে থেকে বাসটা ধরতে পারবা, একটু বের করে দাও। তো চলো আমরা তাহলে বের করি। তো আমরা পজিটিভলি চিন্তা করব যে আচ্ছা আমরা বাস ধরতে পারতেছি। আমরা ফার্স্টে এটা বলি যে ধরি এক্স মিটার দূরে আসছি, ধরি কত দূরে আসছে, যে ধরি বাস হতে লোকটি এক্স, এখানে সব মিটারে আসছে তাই না, তাহলে মিটার এক্স মিটার দূরে, হ্যাঁ এটা আসছে। ফার্স্ট এটা বললাম যে ধরি লোকটি বাস হতে কত দূরে আসছে, এক্স মিটার দূরে আসছে। তুমি এখানে সর্বোচ্চ সর্বনিম্ন কোনো কথা প্রথমে বলবে না, মানে তুমি ধরে নিচ্ছ হ্যাঁ এক্স মিটার দূরে আছে, বাস ধরবে এরকম। তো এবং সি বিন্দুতে বাসটি ধরবে, ঠিক আছে? আমরা বলে দিলাম যে সি বিন্দুতে বাসটা ধরে ফেলবে। ওকে, তাহলে এখন আমরা আলাদা আলাদা হিসাব করবো, যে বাঘ হরিণের কি আমরা বাঘের আলাদা হিসাব করছিলাম, হরিণের আলাদা হিসাব করছিলাম এখানে।
তো এখানে আমরা ধরো আগে লোকটার হিসাব করি, ঠিক আছে, লোকটির ক্ষেত্রে। তো লোকটির জন্য এখন আমি একটু ডাইরেক্ট করবো, হ্যাঁ, এগুলো উঠাবো না যে আদিবেগ সমবেগ এত, ডাইরেক্ট করি। তুমি তো বুঝতেছো, তুমি লোকটা মানে আমি কিভাবে যাচ্ছি, সমবেগে যাচ্ছি। তো সমবেগে আমার অতিক্রান্ত দূরত্ব কি, এসি না? তাহলে আমি যদি একটু ডাইরেক্ট লিখি এসি, অতিক্রান্ত দূরত্ব এস, যেটা আর কি অতিক্রান্ত দূরত্বটা এস, এসি কি হবে, ভিটি, এস ইকুয়াল টু ভিটি, মানে বেগ, আমার বেগ কত 12। আর আমরা ধরে নিই যে সি বিন্দুতে বাসটি ধরবে টি সময়, এখানে সময় বলতেই হয়, ঠিক আছে। এখানে দূরত্ব মানে কত দূরে আর কত সময় যে ধরবে এটা বলে দিতে হয়, যে আগের ম্যাথের মতন সময় আর দূরত্ব দুটাই চাই, তো টি না বললে তুমি আবার করতে পারবে না। তো এই যে টি সময়ে বাসটা ধরছে, মানে ও এ থেকে সি তে যে গেছে, ওর টাইম লাগছে টি। ওকে, এখন তাহলে আমরা একটু বাসের জন্য চিন্তা করি। কার জন্য, বাসের জন্য। বাস হচ্ছে বিসি অতিক্রান্ত দূরত্বটা, তাই না, এই যে এটা। তো বাসের জন্য তাহলে আমরা কি চিন্তা করবো, যেহেতু ত্বরণ আছে, তো তাহলে ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, ওই একই টি তো বাসেরও লাগছে। সি বিন্দুতে বাস আসছে, তুমি আসছো, মানে লোকটা আসছে, একই সময় লাগছে। তো ইউটি, ইউ তো 0, এটা বাদ, হাফ এ টি স্কয়ার, ঠিক আছে, একটু ডাইরেক্ট করতেছি আর কি। তাহলে এটা কি লেখা যাবে, এটা লেখা যাবে 3/2 টি স্কয়ার। এখন আগের ম্যাথটাতে আমাদেরকে দেখো, তুমি টোটাল এসি জানো, বিসি জানো, তাহলে যে এসি থেকে বিসি কাট করলে পাবো হচ্ছে এবি। আগে তোমাকে এই এবি মানটা দেওয়া থাকতো, এই প্রশ্নে দেওয়া নাই, তাও তুমি এখন লিখবে যে প্রশ্ন মতে যে এসি মাইনাস বিসি ইকুয়াল টু কি হবে, এক্স। এই যে কত দূরে আছে ব্যবধানটা, আগের ম্যাথে দেওয়া ছিল, এবার তো তোমাকে ধরে নিতে হয়েছে, ধরে নিয়েছে, ধরে নাও, সমস্যা কি। ওকে, এখন দেখো এসির মানটা বসো, এসি কত, 12t, বিসির মানটা বসো 3/2 টি স্কয়ার, 3/2 টি স্কয়ার। আই হোপ কিভাবে পাইছে এটা বুঝছো, তাই না? আমি আবার বলি যে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সূত্র দিয়ে ডাইরেক্ট লিখছি আমি, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে এক্স। তো এখন এটা আসলে তুমি এখানে কয়টা জিনিসের মান জানো না, দুইটা, এক্স এর মানও জানো না, টি এর মান জানো না, বাট এগুলো নরমালি টি এর সমীকরণ, সময়ের দ্বিঘাত সমীকরণ, টি স্কয়ার না, সময়ের দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণকে আমরা সব সময় এই ফরম্যাটে সাজাবো। কোন ফরম্যাটে সাজাবো বলতো, এই যে এই ফরম্যাটেই সাজাবো দ্বিঘাত সমীকরণকে। এই যে টি স্কয়ার এর পর টি এর পর ধ্রুবক, টি ব্যতীত বাকি সবাইকে ধ্রুবক চিন্তা করবা, টি ব্যতীত বাকি সবাইকে কি চিন্তা করবা, ধ্রুবক চিন্তা করবা। তো আগে আমি 2 দিয়ে গুণ করে দিই যেন ভগ্নাংশটা চলে যায়, তাহলে এটা হয়ে যাবে 24টি, 2 দিয়ে গুণ করতেছি, তাহলে এটা হয়ে যাবে 3t স্কয়ার, এটা কত হয়ে যাবে 2x। আর এখানে t স্কয়ার তো নেগেটিভ, তো ওই পাশে পাঠিয়ে দিই সবাইকে, তাহলে হয়ে যাবে 0 t স্কয়ার মাইনাস 24t প্লাস 2x। এই জিনিসটাকে তাহলে ঘুরাই লিখে দিই যে 3t স্কয়ার মাইনাস 24t প্লাস 2x। তাহলে নিচের এই লাইনটা না লিখলেও চলে, বুঝছো, এই লাইনটা না লিখলেও চলে, যে 3t স্কয়ার মানে ওই পাশে যে লিখছি 3t স্কয়ার 24, ওই পাশে গেলাম মাইনাস 24, আর এটা তো পজিটিভ প্লাস 2x ইকুয়াল টু 0। এটা এখন t এর দ্বিঘাত সমীকরণ তোমাকে চিন্তা করতে হবে। এখন দেখো এই সমীকরণে আমরা তো বলছি কি বাসটাকে ধরে ফেলছে, মানে কোনো না কোনো একটা সময় বাসটাকে ধরে ফেলছে লোকটা, আমরা তো এটাই বলছি। তার মানে এখান থেকে তোমার t এর মান আসতে হবে বাস্তব, মানে ধনাত্মক মান আসতে হবে। টি এর কেমন মান আসতে হবে, টি এর ধনাত্মক মান আসতে হবে। এখানে তো তোমার টি চলক, তাই না, টি এর কেমন মান আসতে হবে, ধনাত্মক মান আসতে হবে। তোমার যদি টি এর মান দুইটাই নেগেটিভ হয়ে যায়, ধরো এটা -5 আর এটা হচ্ছে -3, তার মানে কি লোকটা বাস ধরতে পারে নাই, কারণ টি এর কোনোটাই বাস্তব মান আসতেছে, মানে গ্রহণযোগ্য মান আসতেছে না, বাস্তব মানে গ্রহণযোগ্য মান আসতেছে না। তার মানে এই সমীকরণ থেকে তোমার টি এর গ্রহণযোগ্য মান আসতে হবে, অর্থাৎ টি ধনাত্মক হতে হবে। এখন এটাকে আমরা যদি আবার একটু কম্পেয়ার করি, হ্যাঁ, আমি আবার একটু দেখাই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যে এই সমীকরণে এখানে তো x চলক আর এখানে আমাদের t চলক, ঠিক আছে, মনে রাখবা x এর মান -b প্লাস মাইনাস √ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, বুঝছো। এখান থেকে হচ্ছে x এর মান পার প্রসেস, আর এই যে রুটের ভেতরটাকে আমরা কি বলে থাকি, নিশ্চয়ক, না আমি আবার লিখতেছি, এটাকে আমরা কি বলে থাকি, নিশ্চয়ক। এই নিশ্চয়কের উপর নির্ভর করে আমাদের এই x এর মান কেমন আসবে, x এর মান কেমন আসবে। তো আমরা যদি x এর মান বাস্তব চাই, x এর বাস্তব মান চাই, তাহলে আমাদের কি হইতে হয়, আমাদের হইতে হয় এই নিশ্চয়ককে
জিরো অথবা জিরো থেকে বড় হলে আমরা কি পাই? বাস্তব। কেমন মান পাই? বাস্তব মান পাই। বুঝে গেছে? যদি আমরা বি স্কয়ার মাইনাস 4ac এর মান লেস দেন 0 পাই, তাহলে আমরা পাই হচ্ছে কাল্পনিক। কেমন মান পাই? কাল্পনিক মান পাই। সময় তো কাল্পনিক হইতেই পারে না, কাল্পনিক হইতেই পারে না। তাহলে আমরা যেহেতু এখানে সময় বের করতেছি টি এর দ্বিঘাত সমীকরণ, তাহলে এই সমীকরণের যে নিশ্চয়কটা, এইটার যে নিশ্চয়কটা, এই যে এই মানটা, এটা কি হইতে হবে? এটা হইতে হবে। বুঝতে পারছো? এই মানটা কি হইতে হবে? 0 অথবা 0 থেকে বড় হইতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখন কি লিখবো? যে টি এর বাস্তব মানের জন্য কি হইতে হবে? এর যে নিশ্চয়ক, নিশ্চয়ক আমরা কিভাবে পাবো? বি স্কয়ার মাইনাস 4ac। বি কি? বি হচ্ছে দেখো যে এক্স এর যে একঘাত চলক, একঘাত যে তার সহগটা, এখানে তো টি চলক, এর সাথে যে আছে -24, এই যে -24, এই যে বি স্কয়ার, যে বি স্কয়ার মাইনাস 4a, এই যে এক্স স্কয়ারের সহগকে বলা হয় a। তো এখানে টি স্কয়ারের সহগ হচ্ছে 3। সি কত দেখো তো? এই যে পুরো কনস্ট্যান্টটা 2x, এখানে কিন্তু টি চলক, তো বাকিগুলো কনস্ট্যান্ট, মানে 2x এটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এটা কি হইতে হবে? এটার ইকুয়াল কি হইতে হবে? 0 হইতে হবে। কারণ এটা যদি না হয় তাহলে টি এর মান কি আসবে? কাল্পনিক। চলকের মান কি আসবে? কাল্পনিক। সময় তো আর কাল্পনিক হইতে পারে না। তো অ্যাটলিস্ট এরকমটা হইতে হবে যে এটা মান 0 অথবা 0 থেকে কি আসবে? বড় আসবে। এটা একটু যদি আমরা সলভ করি, বলো তো 24 এর স্কয়ার কত? 576। এটা কত দেখো তো? 3 × 4 = 24। ঠিক আছে? এখন অসমতার অঙ্কের ক্ষেত্রেও এটা ইকুয়াল চিহ্নের মতো তোমরা চিন্তা করতে পারো যে 576 এটা যদি এই পাশে যায় তাহলে এটাকে লেখা যাবে 24x। ঠিক আছে? এটাকে আমরা যদি ঘোরায় লিখি, অর্থাৎ ধরো 24x কে এই পাশে লিখবো আর 576 কে এই পাশে লিখবো। তুমি আমাকে বলো এখানে চুক্ষা, এই যে চুক্ষা অংশটা কার দিকে? 24 এর দিকে না? তাই এখানে ঘোরায় লিখলে তোমাকে চুক্ষা অংশ 24 এর দিকে দিতে হবে। ঠিক আছে? এইভাবে বলা ঠিক না, এমনি তোমাদের জন্য বললাম, তোমার অসমতা করো নাই তো। ঠিক আছে? কারণ এই যে আমি ঘুরাই ফেলছি তো, চিহ্ন প্রতীক ঘুরাইতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে অসমতার নিয়মটা। এখন আমি তাহলে কি করব? x দিয়ে যদি ভাগ দেই, সরি x এর মান বের করতে গেলে 24 দিয়ে ভাগ দেব। কত? 576 কে ডিভাইডেড বাই 24। তাহলে দেখো কত আসে? 24 আসে। কত আসে? 24 আসে। বুঝতে পারছো? এই হচ্ছে 24। এই দেখো তুমি প্রশ্নে কি বলতেছো? তুমি বলতেছো তোমার x এর মান হইতে হবে 24 বা 24 এর থেকে কম। কি বলতেছো? তুমি বলতেছো যে x এর মান, x জানি কি ছিল? x ছিল হচ্ছে এই যে বাস থেকে লোকটার দূরত্ব। এই x এর মান হতে হবে 24 বা 24 এর কম, তাহলেই বাস ধরতে পারবো। ওই যে বললাম না, আমি যে কম দূরত্বে থাকি বাস ধরতে পারবো, একটু দূরে গেলাম বাস ধরলাম, বাট এরকম আরো কত দূরে গেলে আমি বাস ধরতে পারবো? এটা হচ্ছে সর্বোচ্চ আনসার হবে 24 মিটার। আমি যদি 24 এর বেশি পিছনে থাকি, ধরো 25, তাহলে আমি বাস ধরতে পারবো না। কেন ধরতে পারবো না বলো তো? কারণ এই যে 24 এর বেশি হয়ে গেলে নিশ্চয়কের মান, এই দেখো নিশ্চয়কের মান তোমার যদি 24 এর বেশি আসে তাহলে এটা হয়ে যাবে যে কাল্পনিক অ্যান্সার আসবে। এখান থেকে কি মান আনসার আসবে? কাল্পনিক। আমরা তো ধরেই নিচ্ছি আমাদের অ্যান্সার আসতে হবে বাস্তব। বাস্তব আসতে হলে আমাদের এই যে নিশ্চয়কের মান 0 বা 0 থেকে বড় হইতে হবে। তাহলে আমাদের x এর মান আসতে হবে কত? সর্বোচ্চ 24 অথবা 24 এর কম। তাহলে আমরা কি লিখবো? সুতরাং সর্বোচ্চ 24 মিটার পেছনে থাকলে বাসটি ধরা যাবে। বুঝছো? এই অঙ্ক তোমাদের কারো কারো কাছে কঠিন লাগতেও পারে। কি কারণে? দুইটা কারণে। এক হচ্ছে এই যে এই সমীকরণ নিয়ে তোমরা এখনো খুব বেশি একটা ডিল করো না, তো আমি কিন্তু দুইটা অঙ্কে দেখাইছি, দুইটা অঙ্কে একই জিনিসপত্র দেখাইছি। আর আরেকটা যেটা যে অসমতার যে হিসাবটা, যে অসমতার ডান বামটা, এছাড়া কিন্তু বাকি জিনিস তোমাদের বোঝা উচিত। যে দেখো এখানে একটা সমীকরণ আসছে, এটা একটা কি আসছে? এটা একটা সমীকরণ আসছে। এখন তুমি যদি এই সমীকরণের দিকে, এই সমীকরণ থেকে তুমি যদি মান চাও, অনেক রকমের মান আসে, বাস্তব আসে, কাল্পনিক আসে। আমাদের মান আসতে হবে বাস্তব। কেমন মান আসতে হবে? বাস্তব মান আসতে হবে। তো বাস্তব মান আসার জন্য আমাদের নিশ্চয়ক, এটা যে নিশ্চয়কের মানটা, ওইটা 0 বা 0 থেকে বড় হইতে হবে।
এইখান থেকে এইখান থেকে তারপর ডিপেন্ড করে টির মান ধনাত্মক ঋণাত্মক, ওইগুলো আমাদের দরকার নেই। টির মান বাস্তব আসতে হবে, ঠিক আছে, বাস্তব আসতে হবে, তাই না? কারণ দেখো ওই যে টির মান বাস্তব, দেখো যে বাস্তব মানে কি, দেখো ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে, পরে আমরা ঋণাত্মক বাদ দিয়ে দিব। আমাদের কাছে তার টির মান বের করতে বলে নাই, সময়ের মান বের করতে বলছে না, আমাদের কাছে দূরত্ব চেয়েছে। এই দেখো আমরা নিশ্চয়কের কনসেপ্টটা থেকে, যে নিশ্চয়ক 0 থেকে বড় হইতে হবে, 0 বা 0 থেকে বড় হইতে হবে, ওইখান থেকে সুন্দর এক্স এর মান পেয়ে গেছি। দেখছো এক্স, এই সমীকরণে তাকায় দেখো এখানে টি আর এক্স, একটা সমীকরণে কয়টা আননোন, দুইটা। এক্স এর মানও জানো না, টি এর মান জানো না। ওইখান থেকে আমরা আরেকটা সমীকরণ বানাইছি, ওইখানে দেখো এখানে টি নাই, টি আছে, শুধুমাত্র আছে এক্স। এক্স এর মান বের হয়ে গেছে, এক্স এর মান বের হয়ে গেছে। অর্থাৎ 24 মিটারের সর্বোচ্চ 24 মিটার দূরে থাকলে লোকটা বাস ধরতে পারবে। একটু কয়েকবার তোমরা যদি দেখো একবার দুইবার তাহলে পারবে। আর ইন্টারমিডিয়েট উঠলে এই ম্যাথ দেখবে একদম বাচ্চাদের অঙ্ক, বুঝতে পারছো? এটা কিন্তু বুয়েট 17-18 সালে আসা প্রশ্ন।